সবাইকে স্বাগত দীপ্ত সংবাদের সাথে রয়েছে দোলা ডলরেজ। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। আসন্ন নির্বাচনে কোনো পক্ষ নেবে না যুক্তরাষ্ট্র, জানালেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত। বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার প্রত্যয়, নির্বাচনী গণসংযোগে জামায়াতের আমির। ১৯ বছর পর কাল রাজশাহী যাচ্ছেন তারেক রহমান, উৎসবের আমেজে নেতাকর্মীরা। বাংলাদেশের নির্বাচনে যুক্তরাষ্ট্র কোনো পক্ষ নেবে না। জনগণের নির্বাচিত যে কোনো সরকারের সাথেই কাজ করতে যুক্তরাষ্ট্র প্রস্তুত বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। বুধবার আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক শেষে রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের নির্বাচনে যুক্তরাষ্ট্র কোনো দলের নয়, জনগণের পক্ষে। প্রধান উপদেষ্টার মতো উৎসব মুখর নির্বাচন নিয়ে মার্কিন রাষ্ট্রদূত আশাবাদী বলে জানান তিনি। ইসি সচিব আক্তার আহমেদ জানান, যুক্তরাষ্ট্র জাতীয় নির্বাচনে আনুষ্ঠানিকভাবে কোনো পর্যবেক্ষক পাঠাবে না, তবে ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও খুলনায় দূতাবাসের উদ্যোগে 4টি দল নির্বাচন দেখতে যাবে। নির্বাচনের সার্বিক ব্যবস্থাপনা ও গণভোট গণনার সময়সীমার বিষয়ে মার্কিন রাষ্ট্রদূত জানতে চেয়েছেন বলেও জানান ইসি সচিব। যুক্তরাষ্ট্র বাংলাদেশের নির্বাচনে কোনো পক্ষ নেবে না। বাংলাদেশের জনগণই নির্ধারণ করবে এদেশের নির্বাচন কেমন হবে। যে কোনো নির্বাচিত সরকারের সাথে কাজ করতে প্রস্তুত মার্কিন যুক্তরাষ্ট্র। আমাদের ভ্রাম্যমাণ আদালত 128টি নির্বাচনী এলাকায় তারা কার্যক্রম পরিচালনা করে আচরণবিধি ভঙ্গ হয়েছে 144টা। এর প্রেক্ষিতে তারা বিভিন্ন মেয়াদে যে জরিমানা করেছেন সেটি হয়েছে 9,05,500 টাকা। মামলার সংখ্যা হয়েছে 94টা। এটি হচ্ছে আপনার 8/1/2026 থেকে 26/1/2026 পর্যন্ত। জুলাই অভ্যুত্থানে ইন্টারনেট বন্ধ করার পর যে বিক্ষোভ তৈরি হয়, পরবর্তীতে সেই কারণে মহাশক্তিশালী এক সরকারের পতন ঘটে। সকালে ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজধানীর বাংলাদেশ চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে এর আয়োজন করা হয়। অনুষ্ঠানে একই সঙ্গে তিনি বাংলাদেশ ইনোভেশন চ্যালেঞ্জের ওয়েবসাইট ও লোগো উন্মোচন করেন। প্রদর্শনী চলবে 31 জানুয়ারি পর্যন্ত। এ সময় প্রধান উপদেষ্টা আরও বলেন, তরুণরাই নতুন বাংলাদেশের নেতৃত্ব দেবে। কেবল দেশে নয়, পুরো বিশ্বেই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে তরুণদের প্রতি আহ্বান জানান তিনি। গত অভ্যুত্থানের একটা কথা স্মরণ করছি, সবাই পরিচিত। ইন্টারনেট যখন বন্ধ করে দেওয়া হলো, সমস্ত তরুণ সারা দেশে বিক্ষুব্ধ হয়ে গেছিল। সে বিক্ষোভের পরিমাণ এত ছিল, তারা ফুটন্ত তেলের মতো টকবক করছিল। এমন টকবক করলো এই উত্তেজনায়, শেষ পর্যন্ত এটা মহাশক্তিশালী একটা সরকারকে পালাতে হলো। বিভক্তি নয়, সবাইকে নিয়ে দেশ গড়ার পরিকল্পনার কথা জানালেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। দুপুরে রাজধানীর উত্তর কাফরুল এলাকায় ঢাকা 15 আসনে নিজের নির্বাচনী জনসংযোগ শুরুর আগে তিনি কথা বলেন। উত্তর কাফরুল হাই স্কুল থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেন তিনি। এই সময় নিজের নির্বাচনী এলাকার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে সেগুলো নিয়ে রূপকল্প তৈরির আশ্বাস দেন শফিকুর রহমান। বিকেলে মণিপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে মহিলা সমাবেশে যোগ দিয়েছেন তিনি। মাগরিবের নামাজের পর মিরপুর 13 নম্বরে গণসংযোগ ও পথসভা করার কথা রয়েছে। আর এশার নামাজ শেষে মিরপুর 10 নম্বর ফলপট্টি মসজিদ এলাকায় গণসংযোগ ও পথসভা করবেন জামায়াতের আমির। এই এলাকাকে আমি অন্তরে ধারণ করি, এই এলাকা নিয়ে স্বপ্ন দেখি, যেমন সারা দেশ নিয়ে স্বপ্ন দেখি। তবে যেহেতু এখানে আমি নির্বাচন করবো, এটাকে নিয়ে আলাদাভাবে স্বপ্ন এবং এখানকার প্রত্যেকটা সমস্যাকে নিজের মনোজগতে তুলে আনার আমি চেষ্টা করতেছি। আল্লাহ যদি সুযোগ দেন তার একান্ত মেহেরবানিতে এবং জনগণের রায়ে ভোটে, তাহলে আমরা ইনশাআল্লাহ এই এলাকাকে একটা আদর্শ এলাকা হিসেবে গড়ে তোলার চেষ্টা করব। এই মুহূর্তে ঢাকার মিরপুরে মণিপুর উচ্চ বিদ্যালয়ে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান সমাবেশে বক্তব্য রাখছেন। আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। যখন সহকর্মী জিজ্ঞেস করলেন নিজের স্ত্রীকে কিভাবে দেখব, আপনি অবশ্যই ভালোবাসার স্ত্রী হিসাবে দেখবেন, কিন্তু আপনার সন্তানের মা হিসাবে দেখবেন। স্ত্রী হিসাবে তাকে ভালোবাসবেন, সন্তান
হিসাবে তাকে সম্মান করবেন। চান দুনিয়ার সমস্ত মানুষ আপনার মাকে সম্মান করুক, আপনার সন্তানরাও চায় দুনিয়ার সমস্ত মানুষ তাদের মাকে সম্মান করুক। যদি এই সম্মান ভালোবাসার পাকাতন্ত্র একটা দেশ হবে সভ্য দেশ, মানুষকে ভালোবাসবে এবং সম্মান করবে। সম্মানিত মায়া, আপনাদের ক্ষেত্রটা আমার ছোট ভাই জাহিদ অলরেডি বলে গিয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপনারা খুবই ভাগ্যবান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবলে নূরের হেরা গুহা থেকে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক কালামে হাকিমের 5টি আয়াত বুকে ধারণ করে সমতলে চলে এসেছিলেন। সর্বপ্রথম যে মানুষটা আল্লাহর দেওয়া এই ওহীর উপর আল্লাহকে আল্লাহ আর মুহাম্মদকে নবী হিসেবে ঈমান এনেছিলেন, তিনি কোনো পুরুষ নন, তিনি একজন মা হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে দাওয়াত আপনারা প্রথম পেয়েছেন, ঈমান আপনারা প্রথম কবুল করেছেন। বড় কষ্ট দিয়েছে, সেই সময়টা শক্ত হয়ে পাশে যারা দাঁড়িয়েছিলেন তাদের মধ্যে মায়েরা ছিলেন। ইসলামের জন্য প্রথম যিনি জীবন দিয়েছেন, শহীদ হয়েছেন, তিনি আমাদের আম্মাজান হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। এখানেও আপনারা এগিয়ে আছেন। উহুদের ময়দানে যে মা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চতুর্দিকে ঢালের মতো ঘুরে ঘুরে সমস্ত অস্ত্রের আঘাত নিজের দেহের উপর তুলে নিয়েছিলেন, যুদ্ধ শেষ হওয়ার পর যার শরীরের মধ্যে 7টা ভাঙা দাঁত নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু কামড় দিয়ে যে তীরগুলা নিজেই বের করে দিয়েছিলেন, তিনি হচ্ছেন আমাদের মা হযরতে নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এখানে আল্লাহ রাসূলের কঠিন সময়ে আপনারা করে কাঁপছিল প্রতিপক্ষের যুদ্ধের আঘাতের ভয়াবহতার কারণে। একটু সময়ের জন্য মুসলমানরা পিছন দিকে ফিরতে চেয়েছিলেন। একজন মা চিৎকার দিয়ে বলেছিলেন, খবরদার, মুসলমানরা যুদ্ধের ময়দানে কাকে পিঠ দেখাবে না। মুখ দিয়ে যুদ্ধ করতে করতে হয় শহীদ হবে, না হয় কুপকাত করে বিজয়ী হবে। আমি এগিয়ে যাব, তোমরা আসো। তিনি কে জানেন? রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, যে মহিলাটি মক্কার জীবনে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছিলেন, বিরোধিতা করেছিলেন, আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা। তিনি ঈমান আনার পরে যুদ্ধের ময়দানে গেলেন, ডানা মেলে চিৎকার দিয়ে বললেন, কাউকে পিছনে যেতে দেওয়া হবে না, চলো সামনে চলো, আমিও চলবো তোমাদের সাথে। সমান তালে পুরুষদের সাথে উনি তলোয়ার চালিয়েছিলেন। সেই যুদ্ধে মুসলমানরা বিজয়ী হয়েছিল, আলহামদুলিল্লাহ। বিজয়ের হাসি টুটে নিয়ে তারা মদিনায় ফিরেছিলেন। জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান সরাসরি বক্তব্য রাখছিলেন, আমরা সেখানে ছিলাম। দীর্ঘ 19 বছর পর রাজশাহী যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তার আগমনকে ঘিরে দলটির নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। নির্বাচনী জনসভার মাঠ থেকে সব প্রস্তুতি সম্পন্ন করতে কাজ করছেন জেলা মহানগর কেন্দ্রীয় নেতারা। সফরসূচি অনুযায়ী বৃহস্পতিবার দুপুরে তারেক রহমান রাজশাহী পৌঁছাবেন। সেখানে ঐতিহাসিক রাজশাহী মাদ্রাসা মাঠে বক্তব্য দেবেন। একই দিন বিকেলে তিনি নওগাঁয় আরেকটি জনসভায় অংশ নেবেন। নওগাঁর জনসভা শেষে বিএনপি চেয়ারম্যান বগুড়ায় যাবেন। পথে দুপচাচিয়া ও কাহালুতে পথসভায় বক্তব্য দেবেন। এরপর রাতেই বগুড়ার ঐতিহাসিক আলফাতুন্নেসা খেলার মাঠে নির্বাচনী জনসভায় বক্তৃতা করবেন বিএনপি চেয়ারম্যান। জনসভা শেষে তার বগুড়ায় রাত্রি যাপন করার কথা রয়েছে। এ বিষয়ে আরও জানবো, রাজশাহী থেকে সরাসরি যুক্ত রয়েছেন সহকর্মী ইউসুফ আদনান। ইউসুফ, রাজশাহী সহ তারেক রহমানের উত্তরাঞ্চল সফর নিয়ে সার্বিক কি পরিস্থিতি রয়েছে, কি প্রস্তুতি নেতাকর্মীরা নিয়েছেন, তাদের প্রতিক্রিয়া কি, স্থানীয় জনগণের মধ্যে প্রতিক্রিয়া কি, বিস্তারিত জানাবেন।
হ্যাঁ দোলা, দীর্ঘ 22 বছর পর রাজশাহীতে আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তার আগমনকে ঘিরে রাজশাহীতে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা বিরাজ করছে এবং পুরো শহরে বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রচারণা চালিয়েছেন। এর ফলে পুরো শহরে একেবারে তার আগমন উপলক্ষে একবার শ্বাস রব বিরাজ করছে এবং এই রাজশাহীর ঐতিহাসিক যে মাদ্রাসা মাঠ রয়েছে, এই মাদ্রাসা মাঠে তিনি 12:30টায় দলীয় নির্বাচনী প্রচারণা বক্তব্য রাখবেন এবং এই মাঠেই তিনি রাজশাহীর যে 6টি সংসদীয় আসন রয়েছে, এছাড়াও চাঁপাইনবাবগঞ্জে 3টি সংসদীয় আসন এবং নাটোরের 4টি সংসদীয় আসন, এই মোট 13টি সংসদীয় আসনে বিএনপির প্রার্থীকে তিনি পরিচয় করে দিয়ে এবং ধানের শীষের প্রতীকে তিনি ভোট চাবেন। এছাড়াও আমি যেটি শুনতে পেরেছি দলীয় নেতাকর্মীদের মাধ্যমে, যে এখান থেকেই তিনি আসলে উত্তর অঞ্চলের যে কি পরিবর্তন তিনি করতে চান, কি উন্নয়ন করতে চান, তারও পরিকল্পনা তিনি এখান থেকে তুলে ধরার কথা রয়েছে এবং কালকেই তিনি এই ঐতিহাসিক মাদ্রাসা মাঠের জনসভায় বক্তব্য শেষে তিনি বিকাল 4টায় নওগাঁর উদ্দেশ্যে যাবেন। সেখানে একটি নির্বাচনী প্রচারণা রয়েছেন, সেখানে সমাবেশ করবেন, সমাবেশে যোগ দিয়ে তারপরে তিনি বগুড়ায় যাবেন। তবে জনগণের মধ্যে যেটি দলীয় নেতাকর্মীরা রয়েছেন তারা বলছেন দীর্ঘদিন পর তারেক রহমান আসছেন, তার ফলে তাদের যে একটা ভালোবাসার জায়গা, তাদের প্রিয় নেতাকে দেখবেন এবং তার যে নির্দেশনা কালকে এখান থেকে যে নির্দেশনা দিবে সেই নির্দেশনা মোতাবেক এই স্থানীয় এলাকায় যে আসলে তারা সেভাবে নির্বাচনী প্রচারণা চালাবেন। আরেকটা বিষয় দোলা, যদি জানিয়ে রাখি যে এর আগে 2004 সালের ডিসেম্বর মাসে রাজশাহীতে এসেছিলেন তারেক রহমান। সব মিলে এখানকার সব প্রস্তুতি সম্পন্ন করেছেন রাজশাহী মহানগর এবং জেলা মহানগর থেকে শুরু করে সব দলের নেতাকর্মীরা প্রস্তুতি সম্পন্ন করেছেন, শুধু আগমনের জন্য সবাই অপেক্ষা করছে। আসলে এই ছিল আমার কাছে রাজশাহী থেকে সর্বশেষ খবর। দোলা। আদনান, আপনাকে ধন্যবাদ। এদিকে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে কাল রাজশাহী থেকে বগুড়া যাবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সেখানে জনসভায় অংশগ্রহণ শেষে তার রাত্রি যাপনের কথা রয়েছে। এ বিষয়ে জানাতে বগুড়া থেকে যুক্ত রয়েছেন সহকর্মী ববিনুর রহমান। ববিন, বগুড়াবাসীর নিশ্চয়ই দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে। আগামীকাল রাতেই তারেক রহমান বগুড়া যাচ্ছেন, তার এই আগমনকে ঘিরে কি কর্মসূচি হাতে নেওয়া হয়েছে, নেতাকর্মীরা কি বলছেন, স্থানীয় জনগণের মধ্যে প্রতিক্রিয়া কি দেখছেন? দোলা, দীর্ঘ 19 বছর পর নিজ পৈতৃক ভিটা বগুড়ায় পা রাখতে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সর্বশেষ তারেক রহমান 2006 সালে বগুড়ায় এসেছিলেন এবং তারপর থেকে তার আর আসা হয়নি। দীর্ঘদিনের নির্বাসিত লন্ডনের যে জীবন যাত্রা সেটি কাটিয়ে কিন্তু তিনি বাংলাদেশে ঢোকার পর 11 জানুয়ারি আসার কথা ছিল তার উত্তরাঞ্চল সফরে এবং সেই সফরে সফরের তালিকায় বগুড়াও ছিল এবং সেই সফরটি কিন্তু নির্বাচন কমিশনের অনুরোধে সেটি বাতিল হয়েছিল। তবে দীর্ঘ সময় পর আবারও তিনি বগুড়ায় আসছেন, জনসভা করছেন। রাজশাহী নওগাঁয় জনসভার শেষে তিনি দুপচাচিয়া কাহালু হয়ে সড়ক পথে বগুড়ায় প্রবেশ করবেন এবং প্রবেশের পর কিন্তু এই যে বগুড়া শহরের ঐতিহাসিক আলতাফুন্নেসা খেলার মাঠ, সেই খেলার মাঠে কিন্তু তিনি জনসভা করবেন। ইতোমধ্যেই খেলার মাঠটিতে যে জনসভা যেই মঞ্চে করবেন সেই মঞ্চ কিন্তু একেবারেই প্রস্তুত রয়েছে এবং নেতাকর্মীদের মাঝে কিন্তু আমরা কয়েকদিন ধরেই লক্ষ্য করছি এক প্রকার উচ্ছ্বাস উদ্দীপনা। এবং আমরা একটু এই জায়গাটি যে আলতাফুন্নেসা খেলার মাঠে রয়েছে বগুড়া জেলা যুব দলের সাধারণ সম্পাদক আবু হাসান, আমরা একটু জানার চেষ্টা করবো যে কেমন নেতাকর্মীর সমাগম হবে বলে আপনারা। ধন্যবাদ আপনাকে। আমাদের প্রিয় তারেক রহমান বগুড়ার সন্তান, বগুড়ায় আসবে। আমাদের বগুড়ার আসলে সাধারণ জনগণ এবং ছাত্র সমাজ, যুব সমাজ, বিশেষ করে যারা 3 পর্যন্ত তারা ভোট দিতে পারে নাই, তারা তারেক রহমানের কথা শোনার এবং তাকে দেখার জন্য অধীর আগ্রহে বসে রয়েছে। আমরা মনে করি বগুড়ায় যুব সমাজ, বিশেষ করে আমাদের জেলা যুব দলের অধীনস্থ 24টি ইউনিটের নেতৃবৃন্দ প্রায় 30 থেকে 40 হাজার লোক শুধু আমাদের যুব দলের নেতৃবৃন্দ আমাদের বগুড়ায় অবস্থান করবেন। তারেক রহমান যতক্ষণ বগুড়ায় অবস্থান করবেন, আমাদের এই 30-40 হাজার যুব দলের এবং ছাত্র দল, বিশেষ করে স্বেচ্ছাসেবক দল, আমাদের যারা নেতৃবৃন্দ রয়েছে, তরুণ এবং যুব সমাজ, তারেক রহমানকে ঘিরে আমরা আগামীর যে সমাজ গড়তে চাই, এটা কিন্তু তারেক রহমানের আগামীকালকার ভাষণের মাধ্যমে আবারও 12 তারিখে যেন আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যেমন এই বগুড়ার লোকজন যেমন বিপুল ভোটে ভোট দিয়ে তাকে প্রধানমন্ত্রী করেছে,
তাদের আবারও দাবি তারেক রহমানকে বিপুল ভোটে ভোট দিয়ে তারেক রহমানকে প্রধানমন্ত্রী করবে ইনশাআল্লাহ। দোলা, আপনাকে সেই সঙ্গে জানিয়ে রাখি যে তিনি তারেক রহমান এই সমাবেশ শেষে, আগামীকাল সমাবেশ শেষে তিনি বগুড়ার নাজ গার্ডেনে তিনি রাত্রি যাপন করবেন এবং পরদিন কিন্তু তার যে পৈতৃক যে বাড়িটি রয়েছে জিয়া বাড়িতে তিনি যাবেন বলে দলীয় নেতাকর্মীরা কিন্তু জানিয়েছেন। এবং এই সঙ্গে জানিয়ে রাখি দলীয় যে কার্যালয়, সেই কার্যালয়ে তার যে নির্ধারিত যে কক্ষটি সেটিও কিন্তু নতুন করে সংস্কার করে রূপ দেওয়া হয়েছে। এই ছিল বগুড়ার যে আলতাফনেছা খেলার মাঠ, যেখানে আসলে আগামীকাল তিনি জনসভায় বক্তব্য রাখবেন বগুড়াবাসী এবং নেতাকর্মীদের উদ্দেশ্যে। সেই মাঠের সমস্ত প্রস্তুতি কিন্তু ইতিমধ্যে শেষ করেছে জেলা বিএনপি। এই ছিল আমার কাছে তারেক রহমানের আগমন নিয়ে যে খবরাখবর, এবং ফিরে যাব স্টুডিওতে। দোলা। ববিন, ধন্যবাদ আপনাকে। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রয়াণে শোক জানিয়ে ভারতের পার্লামেন্টে শ্রদ্ধা নিবেদন করা হবে। রাজ্যসভার বুধবারের কার্যসূচিতে আনুষ্ঠানিকভাবে এই শোক প্রস্তাব অন্তর্ভুক্ত রয়েছে। এক প্রতিবেদনে ভারতীয় সংবাদ মাধ্যম এএনআই জানায়, নিয়ম অনুযায়ী বুধবার বাজেট সেশন শুরুর প্রথম দিন উভয় কক্ষের সদস্যদের একটি যৌথ অধিবেশন বসবে। সেখানে ভাষণ দেবেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। আজকের অধিবেশনে খালেদা জিয়া, ভারতের সাবেক এমপি এল গণেশন এবং এমপি সুরেশ কালমাদির প্রতি শোক ও শ্রদ্ধা জানানো হবে। কার্যসূচিতে খালেদা জিয়াকে হার এক্সেলেন্সি এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করা হয়। এবারে কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পণ্যবাহী ট্রাকের সাথে সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে এক শিক্ষার্থী সহ 2 জন নিহত হয়েছেন। এই ঘটনায় আরও 3 জন আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। সকাল 10টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে। স্থানীয়রা জানায়, পণ্যবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যাওয়ার সময় সীতাকুণ্ডমুখী সিএনজি চালিত অটোরিকশার সাথে সংঘর্ষ হয়। এতে হতাহতের এই ঘটনা ঘটে। সপ্তম দিনের মতো দেশ জুড়েই নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। অন্যদিকে নিরাপত্তা নিয়েও সরব রয়েছে প্রশাসন। চট্টগ্রামে চলছে ভোটের আমেজ। বুধবারে নগরীর বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারণা করেন চট্টগ্রাম 11 আসনে বিএনপির অন্যতম প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় আস্থা তৈরি না করে কটু কৌশলের আশ্রয় নিলে জনগণ তাদের মেনে নেবে না বলে মন্তব্য করেন তিনি। এছাড়া পটুয়াখালীতে জাতীয় নির্বাচন ও গণভোট উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়ন করতে মতবিনিময় করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। কুমিল্লার দেবিদ্বারে নির্বাচনী পদযাত্রার অংশ হিসেবে সমাবেশ আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি। দিনাজপুর 2 আসনে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করেছেন প্রার্থীরা। বুধবার সকালে বিএনপি মনোনীত প্রার্থী সাদিক রিয়াজ চৌধুরী পথসভা ও গণসংযোগ করেন। অন্যদিকে জামায়াত সমর্থিত প্রার্থী AKM আফজালুল আনাম ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন। ভোটারদের কাছে পৌঁছাতে ব্যস্ত বাগেরহাট 2 আসনের প্রার্থীরা। বুধবার সকালে গণসংযোগ ও প্রচারণা চালিয়েছেন বিএনপির প্রার্থী ব্যারিস্টার শেখ জাকির হোসেন। একই দিনে বাগেরহাটে প্রচারণা চালিয়েছেন জামায়াত ইসলামের প্রার্থী শেখ মঞ্জুরুল হক রাহাত। দেশের বাইরের খবর। ভারতে উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার নিহত হয়েছেন। বুধবার সকালে এই ঘটনা ঘটে। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি এনসিপির প্রধান অজিত পাওয়ার ছাড়াও দুর্ঘটনায় আরও 4 জন প্রাণ হারান। তাদের মধ্যে পাইলট ও অজিত পাওয়ারের নিরাপত্তা কর্মকর্তা রয়েছেন। ভারতীয় বার্তা সংস্থা ANI জানায়, সকাল 9:15 দিকে মহারাষ্ট্রের বারামতি বিমানবন্দরে জরুরি অবতরণের সময় উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। উড়োজাহাজটি সকালে মুম্বাই থেকে মহারাষ্ট্রের উদ্দেশ্যে রওনা দেয়। বারামতিতে জেলা পরিষদ নির্বাচনের জনসভায় অংশগ্রহণের জন্য যাচ্ছিলেন অজিত পাওয়ার। এর সাথে শেষ করব দীপ্ত সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। আসন্ন নির্বাচনে কোনো পক্ষ নেবে না যুক্তরাষ্ট্র, জানালেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত। বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার প্রত্যয়, নির্বাচনী গণসংযোগে জামায়াতের আমির। 19 বছর পর কাল রাজশাহী যাচ্ছেন তারেক রহমান, উৎসবের আমেজে নেতা কর্মীরা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দেখবেন সন্ধ্যা 6:40। এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।